জাদুর হাঁসের ভেতরে তো দেখছি সবকিছু সোনা, আর কত সোনার ডিম। ও বাবা বাবা, আজকে না আমাদের নিয়ে ঘুরতে যাওয়ার কথা, চলো আজ আমরা সবাই ঘুরতে যাব। এরপর বাঘের পরিবার রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় একটি গাড়ি এসে তাদের অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায়। তোমরা কে কোথায় আছো? আমার বাবা মাকে বাঁচাও, আমার বাবা মা যে মরে যাবে। ও বাবা মা, তোমরা আমাকে ছেড়ে যেও না, তোমরা চলে গেলে আমি কার কাছে থাকবো? মা ববি, তুই একদম চিন্তা করিস না। তোর বাবা মা মারা গেছে তো কি হয়েছে, আমি তো আছি। তোর মামা যতদিন বেঁচে আছে তোর কোনো চিন্তা নেই, তুই আমার সাথে থাকবি। ও মামা, মামা আমাকে একা ফেলে আমার বাবা মা কেন চলে গেল? আমি যে একা মোটেও থাকতে পারবো না, আমার যে খুব কষ্ট হচ্ছে, বাবা মার কথা খুব মনে পড়ছে মামা। আমি আমার বাবা মার কাছে যাব। ববি, তোমার মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি তোমাকে তোমার মায়ের আদর দিয়ে বড় করে তুলবো, তুমি আমার সাথে আমার বাড়ি চলো। এরপর ববি তার মামা মামির সাথে মামা মামির বাড়িতে চলে আসে, কিন্তু তার মামার মেয়ে ছিল খুব দুষ্টু এবং হিংসুটে। ববিকে দেখেই ভীষণ রেগে যায়। মা, ওকে ওকে তুমি আমাদের বাড়িতে কেন নিয়ে এসেছো? ওকে যে আমার মোটেও ভালো লাগছে না, একটু সহ্য হচ্ছে না, ওকে দেখে আমার খুব রাগ হচ্ছে। মা টিনা, ও তোমার ফুপির মেয়ে, ও অনেক ভালো মেয়ে। ওর মা বাবা মারা গেছে, আজ থেকে আমাদের সাথে ও থাকবে। তুমি মনে করবে ও তোমার বোন, তুমি ওর সাথে সব সময় মিলেমিশে থাকবে, ওকে আদর করবে, ওর সাথে খারাপ ব্যবহার করবে না। না মা, ও আমার কখনোই বোন হতে পারে না, ওকে এখনই চলে যেতে বলো। আমি ওর সাথে একদমই খেলাধুলা করব না, ওকে দেখে তো আমার রাগ হচ্ছে। ওকে বলো এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যেতে। এই মেয়ে, তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন? বিরিয়ানি আমার অনেক পছন্দ, আর বিরিয়ানি তো মা আমার জন্য রান্না করেছে, তোকে তো আমি খেতেই দেব না। বোন, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি তো আর আমি বোন হই, চলো আমরা দুজন মিলে বিরিয়ানি খাবো, আসো আসো। আমি কখনোই তোকে বিরিয়ানি খেতে দেব না, এই বিরিয়ানি আমার, আমি এক্ষুনি এই বিরিয়ানি নিয়ে চলে যাব। এরপর টিনা বিরিয়ানির প্লেটটি নিয়ে সেখান থেকে চলে যায়। বোন আমার বিরিয়ানিটা নিয়ে চলে গেল, আমার খুব খিদে পেয়েছিল, একটু খেতে পারলাম না। আমার মা বাবা নেই বলে আমাকে কেউ ভালোবাসে না। ববি, এভাবে কাঁদছিস কেন, কি হয়েছে তোর? মামি, বোন আমার কাছ থেকে আমার বিরিয়ানিটা নিয়ে চলে গেছে, আমাকে একটু খেতে দেয়নি। আমার যে খুব খিদে পেয়েছে, আমাকে আমার বোন একটু ভালোবাসে না। আচ্ছা ববি, তাহলে তোকে বিরিয়ানিটা খেতে দেয়নি, নিয়ে চলে গেছে, এর জন্য ওকে শাস্তি পেতে হবে। আমি এক্ষুনি ওকে গিয়ে বুঝাচ্ছি। এই মেয়েটা যে কবে ঠিক হবে, একদমই ববিকে সহ্য করতে পারে না, এরকম বদমেজাজের জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না। টিনা, আমি ববিকে বিরিয়ানি খেতে দিয়েছিলাম, তুই কেন ওরটা নিয়ে চলে এসেছিস? এর জন্য তোকে শাস্তি পেতে হবে, তুই এক্ষুনি বাড়ি থেকে বাইরে বের হয়ে যাবি। বাহিরে গিয়ে তুই উঠোনে কান ধরে দাঁড়িয়ে থাকবি, এটাই তোর শাস্তি। মা, তুমি এই বাইরের মেয়েটার জন্য আমাকে শাস্তি দিচ্ছ, এটা আমি কখনো ভুলবো না। এই মেয়েটা আসার পর থেকে তুমি আমাকে মোটেও ভালোবাসছো না মা, এই মেয়েটাকে যে আমার একটু সহ্য হয় না। আরে, তোর এই বদমেজাজ নিয়ে আমি আর পারি না, তোকে যা বলেছি তুই সেটা কর, যা তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা,
আর বাড়ির উঠোনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক। এরপর টিনা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় আর বেরিয়ে গিয়ে উঠোনে কান ধরে দাঁড়িয়ে থাকে। আরে এ তো দেখছি সেবার দুষ্টু মেয়ে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, তাও দেখছি রাস্তার ভেতর। তবে এরকম দুষ্টু মেয়েকে মাঝে মাঝে এরকম শিক্ষা দিতেই হয়। বোন বোন, তোমার হাতে এগুলো কি? দেখে তো মনে হচ্ছে মিষ্টি। আমাকে তোমার কাছ থেকে একটা মিষ্টি দাও, আমার যে মিষ্টি খেতে খুব পছন্দ। কি? তোকে তো আমি একটা মিষ্টিও দেব না, তোর জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে। তুই আমার আপন বোন হতেই পারিস না, তোকে তো আমি কখনোই মিষ্টি দেব না। সোজা কোথাকার, যা এখান থেকে। তুই আমার খাবারের উপর ভাগ বসিয়েছিস, তোকে কিভাবে শিক্ষা করতে হয় দেখ আমি কি করি। এই হাঁড়িটা ফেলে দেব, মা তোকে শাস্তি দেবে, বলবো তুই ভেঙে ফেলেছিস। মা মা, দেখে যাও, মিষ্টির হাঁড়িটা যে ভেঙে ফেললো, তাড়াতাড়ি আসো। মা দেখো দেখো, ববি এই মিষ্টির হাঁড়িটা ভেঙে ফেলেছে। আমার কাছে মিষ্টি দিয়ে চেয়েছিল, আমি দিতে দেরি করেছি বলে মিষ্টির হাঁড়িটা ফেলে ভেঙে দিয়েছে। মামি, ও মামি, মিষ্টির হাঁড়িটা আমি ভাঙিনি, বোন ইচ্ছে করে ভেঙেছে, আমাকে শাস্তি পাওয়াবে বলে। ববি, তুই তো দেখছি টিনার থেকেও বেশি দুষ্টু, কেন ভেঙেছিস এই হাঁড়িটা? তোকেও এর জন্য শাস্তি পেতে হবে। তুই এখনই বাড়ি থেকে চলে যাবি। কোথায় যাবি আমি জানি না, এখনই চলে যাবি তুই, তোকে আর দেখতে চাই না। ও মামি, আমার যে তোমরা ছাড়া আপন বলতে কেউ নেই, আমি তোমাদের ছাড়া কোথায় যাব বলো? আমাকে যাওয়ার জায়গা নেই। তুই কোথায় যাবি আমি কিচ্ছু জানি না, তুই অনেক দুষ্টু হয়েছিস, তুই এখনই চলে যা আমার বাড়ি থেকে। এরপর ববি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বাবা মা, তোমরা কোথায় চলে গেলে আমাকে একা ফেলে? মামিও যে বাড়ি থেকে বের করে দিল, এই গহীন জঙ্গলে আমি একা খুব ভয় পাচ্ছি। আরে এই মেয়ে, তুমি এই গহীন জঙ্গলে একা একা বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ও মা, তুমি তো দেখছি একটা পরী, তুমি তো দেখতে ভীষণ সুন্দর। জানো, আমাকে আমার মামি বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, আমাকে তুমি সাহায্য করো পরী। ও আচ্ছা, তাহলে তো তোমার মনে অনেক কষ্ট। আমি তোমাকে সাহায্য করব। এই না জাদুর পালক, তুমি এই জাদুর পালকের কাছে যেটাই চাইবে সেটাই পাবে, আর তোমার মামির ইচ্ছে পূরণ হবে। তবে মনে রাখবে, এই পালকের দ্বারা একটা ইচ্ছেই পূরণ হবে। ও আচ্ছা ঠিক আছে, তবে যদি এই পালক দেখে মামি আমাকে আবার বাড়ি থেকে বের করে দেয় তখন কি হবে? না, এই পালক দেখে তোমার মামি মোটেও রাগ করবে না, বরং তোমাকে আরো বেশি ভালোবাসবে। যাও, এবার বাড়ি ফিরে যাও। ববি, তোকে না আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, তবে তুই কেন আবার ফিরে এলি? তোকে তো আমি আসতে মানা করেছিলাম, আবার হাতে করে এটা কি নিয়ে এসেছিস? মামি, এটা জাদুই পালক, এটা আমাকে একটা পরী দিয়েছে। এর কাছে যা চাইবে তুমি তাই পাবে, তোমার মনে সব ইচ্ছে পূরণ হবে। কি? এটা জাদুই পালক, আমি যা চাইবো তাই পাবো? তাহলে আমাকে একটি সোনার হাঁস দিতে বল, যে হাঁসের অনেক সোনার ডিম থাকবে, প্রচুর সোনা থাকবে, বল তো তাড়াতাড়ি। আচ্ছা মামি, আমি এক্ষুনি জাদুর পালককে বলছি তোমার জন্য সোনার হাঁস দিতে। তবে এই পালক কিন্তু একটা ইচ্ছে পূরণ করবে, আর কোনো ইচ্ছে পূরণ করবে না। জাদুই পালক, আমার মামির জন্য একটা সোনার হাঁস দাও, যেখানে অনেক অনেক সোনার ডিম থাকবে। আরে আরে, এ তো দেখি সত্যি চকচকে একটি সোনার হাঁস। কি সুন্দর, কত কত সোনা, নিশ্চয়ই এর ভেতরে অনেক সোনার ডিম আছে। চল চল, আমরা এই সোনার হাঁসের ভিতরে ঢুকে দেখি।
আরে এ তো দেখি ঘাসের ভেতরে সব কিছু সোনা, সোনার ডিম, সোনার দেয়াল, আবার সোফাগুলোও যে সোনার, সব যে চকচক করছে। এখন তো আমরা কোটিপতি হয়ে গেলাম। মামি, এবার তো তুমি অনেক সোনা পেলে, এবার আমাকে বলো বাড়ি থেকে বের করে দেবে না? না রে মা, তোকে আর কখনো বাড়ি থেকে বের করে দেব না। এগুলো তো সব তোরই, তুই তো ভোগ করবি। তোর জন্যই তো এগুলো আমরা পেলাম বল। তোর উদার মনের জন্যই তো সৃষ্টিকর্তা আমাদেরকে আজ এত বড় উপহার দিল। এই বান্টি, তুই আইসক্রিম খাচ্ছিস? আমাকে একটু দিবি? আমার যে খুব খেতে ইচ্ছে হচ্ছে। আমি যে কখনো আইসক্রিম খাইনি, একটু দে না, খেয়ে দেখি কেমন লাগে। আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো? আমার বাড়িতে টাকাও আছে, আইসক্রিমও আছে। তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে। এরপর সেখানে বান্টির মা বাঘিনী চলে আসে, এসেই বলতে থাকে যে, আরে বান্টি, তুই এখানে কি করছিস? তোর বাড়িতে কোথাও খুঁজে পেলাম না। তুই এই ছোট লোকের কাঠুরের বাচ্চাদের সাথে কি করছিস? আইসক্রিম না তুই এখানে এসে খাচ্ছিস? আরে এই ছোট লোক কাঠুরের মেয়ে, তুই বান্টির কাছে কি করছিস? মা দেখো না মা, আমার কাছে কতক্ষণ ধরে আইসক্রিম চাচ্ছে। আমি কখন ধরে বলছি আইসক্রিম দিব না, তবুও আমার সামনে দাঁড়িয়ে আছে। মিনা, তোদের মতো ছোট লোকরা সত্যিই অনেক লোভী হয়। ঠিকই আমার ছেলেকে ঘুরিয়ে পালিয়ে আইসক্রিম খেতে চলে আসছিস। যা এখান থেকে, যা বলছি। ও কাকিমা, তুমি এভাবে কেন বলছো? আমি তো একটু আইসক্রিম খেয়ে দেখতে চেয়েছিলাম। আমি তো কখনো খাইনি। তোমাদের তো কত টাকা, আমাদের তো টাকা নেই, তাই একটু বলেছিলাম। আচ্ছা, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আমাকে আর বকো না। আমি আর কখনো আসবো না বান্টির সাথে খেলা করতে, কখনো আসবো না। ও বাবা, বাবা, আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে। আমাকে একটা আইসক্রিম কিনে দাও না, খুব খেতে ইচ্ছে হচ্ছে। জানো, আজ না বান্টি আইসক্রিম খাচ্ছিল। আমি একটু খেতে চেয়েছিলাম বলে আমাকে কাকিমা খুব বকে দিয়েছে। একটা কিনে দেবে? মামি না, তুই কেন বায়না করছিস? জানিস তোর বাবা যা আয় করে সেই টাকা দিয়ে আমাদের সংসার চালানোয় কত কষ্ট হয়ে যায়। আর তুই এখন বায়না করছিস আইসক্রিম খাওয়ার? তোর বাবার কাছে তো এত টাকা নাই রে মা, কিভাবে থাকবে বল? অল্প কিছু রোজগার যে আমাদের। গিন্নি, তুমি এভাবে কেন বলছো আমার মেয়েকে? মা মিনা, তুই একদম চিন্তা করিস না। এখন তো আমার হাতে টাকা নেই, টাকা হলে আইসক্রিম কিনে খাওয়াবো তোকে। ঠিক আছে বাবা, আমি আর কখনো আইসক্রিমের কথা বলবো না। তোমার হাতে যখন টাকা হবে তখনই তুমি আমাকে আইসক্রিম কিনে দিও। মিনা, আমি পুকুরে যাচ্ছি পানি আনতে, তুই বাড়িতেই থাকবি, কোথাও যাবি না। ঠিক আছে মা, আমি কোথাও যাব না, বাড়িতেই আছি। তুমি তাড়াতাড়ি পানি নিয়ে চলে এসো। এরপর শেফা শিয়ালিনী পুকুর ঘাটে চলে যায় পানি আনতে। আরে, পুকুর ঘাটে দেখি এক বুড়ি বসে আছে একা একা। আবার এই বুড়িকে মনে হয় না আগে কখনো দেখেছি গায়ে। কতগুলো টাকাও পাশে পড়ে আছে। তাহলে কি টাকাগুলো এই বৃদ্ধ বুড়িমার নাকি? বুড়িমা, ও বুড়িমা, শুনতে পাচ্ছেন? আপনার টাকাগুলো যে পড়ে আছে নিচে। কি ব্যাপার, বুড়িমা যে কোনো কথাই বলছে না, কিন্তু আশেপাশেও যে কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে নিশ্চয় টাকাগুলো বুড়িমারই হবে। আবার একটু বুড়িমাকে ডেকে বলি, বুড়িমা, ও বুড়িমা, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার টাকাগুলো যে পড়ে আছে, তাকিয়ে দেখুন, টাকাগুলো তো নিয়ে নিন। শিয়ালিনী, আমি তোমায় এই টাকাগুলো রেখে পরীক্ষা করছিলাম। তুমি একদম জিতে গেছো, আমার মন ছুঁয়ে দিয়েছো। তোমার মনে কোনো লোভ নেই, আমি তোমার উপকার করতে চাই। বলো
তোমার কি চাই সেটা দিয়েই আমিও তোমায় উপকার করব। পরি, আমার কিচ্ছু দরকার নেই। আমি যে এক হতভাগী মা, মেয়েটাকে একটা টাকার অভাবে আইসক্রিম কিনে খাওয়াতে পারি না। তোমার যদি খুব দিতে ইচ্ছে হয় তবে একটা আইসক্রিম দাও, আমার মেয়েটাকে আইসক্রিম খাওয়াবো। মেয়েটার যে খুব আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে। শিয়ালিনী, তুমি একদম কান্না করো না। আমি তোমায় একটি গাছ উপহার দিচ্ছি। এই গাছটি তুমি রোপণ করে দেবে। দেখবে কালকের মধ্যে এই গাছে অনেক আইসক্রিম ধরবে। এই আইসক্রিম তুমি বিক্রি করতে পারবে এবং তোমার মেয়েকে খাওয়াতে পারবে। পরি, তুমি সত্যি বলছো? এই গাছে আইসক্রিম ধরবে অনেক? তাহলে তো খুবই ভালো হলো। আমি আমার মেয়েকে তৃপ্তি করে আইসক্রিম খাওয়াতে পারবো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। এরপর শিয়ালিনী পরীর দেওয়া গাছটি নিয়ে বাড়ি চলে যায় এবং পরীর কথা অনুযায়ী বাড়ির উঠোনে গাছটিকে রোপণ করে দেয়। কি হলো গিন্নি, এই চারা গাছটি কোথায় পেলে? আর চারা গাছটি রোপণ করে কি বা হবে? কি ফল ধরবে এই গাছে? এরপর শিয়ালিনী তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মিসকে শিয়াল ও তার মেয়ে মিনাকে খুলে বলে। মা, তুমি সত্যি বলছো এই গাছে আইসক্রিম ধরবে? তবে তো খুব মজা হবে। আমি অনেক মজা করে আইসক্রিম খেতে পারবো। পরের দিন সকালে শিয়ালিনীর ঘুম ভাঙতেই দেখতে পেল সেই ছোট চারা গাছটি বড় একটি আইসক্রিমের গাছে রূপান্তরিত হয়েছে আর অনেক আইসক্রিম ধরে আছে। মা, বাবা, দেখেছো সেই ছোট গাছটি কত বড় হয়েছে আর অনেক আইসক্রিম ধরে আছে। আমি এখন প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো। ওগো, আমাদের আর কষ্ট করতে হবে না। আল্লাহ আমাদের উপর মুখ তুলে চেয়েছে। তুমি এখন এই আইসক্রিম গাছ থেকে আইসক্রিম পেড়ে বাজারে বিক্রি করবে। আমাদের সংসারটা ভালোভাবেই চলবে। এরপর মিচকে শিয়াল সেই আইসক্রিম গাছ থেকে কিছু আইসক্রিম পেড়ে বাজারে বিক্রি করে। এভাবে তাদের চলতে থাকে। এই আইসক্রিম গাছের কথা বনের সব পশুরাই আস্তে আস্তে জেনে যায়। ওগো, শুনেছ? শেফা শিয়ালিনীর নাকি জাদুকরি আইসক্রিমের গাছ আছে। সেখান থেকে আইসক্রিম পেড়ে নাকি মিচকে শিয়াল বাজারে বিক্রি করে ধনী হয়ে যাচ্ছে গো। গিন্নি, তুমি তাহলে শেফা শিয়ালিনীর মতন ওই ঘাটে পানি আনতে যাও। গিয়ে তুমিও একটি আইসক্রিমের গাছ নিয়ে চলে এসো। আরে, এখানে তো দেখি অনেকগুলো টাকা পড়ে আছে। আমি তো শুনেছিলাম শেফা শিয়ালিনী এই ঘাটে গুলো টাকা বুড়িমার নয়। আমি টাকাগুলো কলসিতে লুকিয়ে রাখি আর 1000 টাকা বুড়িমাকে দিয়ে দিই। বুড়িমা, ও বুড়িমা, আপনি এই ঘাটে একা একা বসে আছেন। আপনার যে 1000 টাকা পড়ে আছে, আপনার 1000 টাকাটা নিয়ে নিন আর আমাকে একটা জাদুকরি আইসক্রিমের গাছ দিন। বাঘিনী, তুমি অনেক লোভী। আমি তো এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, আর তুমি সেই টাকাগুলো নিয়ে রেখে দিয়েছো। টাকার লোভ তুমি সামলাতে পারোনি, আর তুমি একজন রাজার বউ হয়ে তুমি এসেছো সামান্য একটি আইসক্রিমের গাছ নিতে। তোমাকে তো আমি জাদু করে এখনই সেই হতদরিদ্র বানিয়ে দেব। তোমাকে এই লোভীর শাস্তি তো পেতেই হবে। আজ থেকে তোমার আর সেই বিশাল অট্টালিকা তোমার থাকবে না। তুমি সাধারণ পশুদের মতন জীবন যাপন করবে। তুমি বাড়ি ফিরে দেখবে তোমার অট্টালিকা আর নেই। পরি, তুমি আমায় ছেড়ে দাও, ক্ষমা করে দাও। আমাকে আমার আগের সব ফিরিয়ে দাও। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। এমন ভুল আর কখনো হবে না। আমি আর কখনো এমন ভুল করব না। পরি তার জাদুর মাধ্যমে বাঘিনীর অট্টালিকাকে সাধারণ একটি বাড়িতে পরিণত করে দেয়। এরপর বাঘিনীর কথা আর কোনোভাবেই শোনেনি। এভাবেই বাঘিনীর পতন ঘটে যায়। আহারে, অসহায় টয়া ওর মার কাছে টমেটোর চাটনি খাবে বলে কত বায়না করছে, আর দুষ্ট বাঘিনী শেফাকে নষ্ট টমেটো ধরিয়ে দিল। আমি এখনই এই নষ্ট টমেটো থেকে সোনার টমেটো গাছ করে দিচ্ছি।
মা, ও মা, তোমার তো রান্না হতে অনেক দেরি আছে। ততক্ষণে আমি একটু মিনার সাথে খেলা করে আসি। আমার তো রান্না প্রায় শেষ হয়ে এসেছে, এখন গিয়ে করবি কি? আগে খাওয়া দাওয়া শেষ কর, তারপর একবারে যাবি খেলা করতে। ও মা, তুমি কি রান্না করছো? মারে, রান্না করার মতো ঘরে যে কিছুই ছিল না, শুধু দুটো আলু ছিল, তাই ভাতের সাথে আলুগুলো সিদ্ধ দিয়েছি। ও মা, আমার যে রোজ রোজ এই আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে মোটেও ভালো লাগে না। কি করব বল মা? দেখ না, বাঘিনী ভাবির কাছে যে টমেটো বাগানে কাজ করি, সেখানে তো মাসও শেষ হয়নি। মাস শেষ হলে বেতন পেলে তোর জন্য ভালো কিছু এনে রান্না করে খাওয়াবো। ও মা, আমি যাই না, আমার একটু খেলা করতে খুব ইচ্ছে হচ্ছে, এসে খেয়ে নেব। আচ্ছা যা তবে, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে এলো। হ্যাঁ রে মিনা, তোদের রান্নাঘরের জানালা দিয়ে কি সুন্দর ঘ্রাণ আসছে, মনে হচ্ছে কাকিমা টমেটোর চাটনি রান্না করছে। হ্যাঁ রে টয়া, আমাদের বাগানে না অনেক টমেটো ধরেছে, আর সেই টমেটো না মা চাটনি বানাচ্ছে। জানিস, আমাদের টমেটোগুলো খেতে খুব মজা। কাকিমা টমেটোর চাটনি বানাচ্ছে? জানিস, মা না শুধু আলু সেদ্ধ আর ভাত রান্না করেছে, আমারও যে খুব টমেটোর চাটনি খেতে ইচ্ছে হয়, কিন্তু কি করব বল, আমাদের তো আর টমেটোর বাগান নেই। তুই টমেটোর চাটনি দিয়ে ভাত খাবি? তাহলে আমার সাথে আমাদের বাড়িতে চল, আমার মাকে বলবো তোকেও একটু টমেটো চাটনি দিয়ে ভাত দেবে। কিন্তু মিনা, কাকিমা যদি তোকে অনেক বকাবকি করে তখন কি হবে? আরে না, কিচ্ছু হবে না, চল আমার সাথে, আমি তোকে টমেটো চাটনি দিয়ে ভাত খেতে দেবো আমার সাথে। মা, তোমার কি টমেটো চাটনি রান্না হয়ে গেছে? বাহির থেকে তোমার টমেটো চাটনি সুঘ্রাণ পাচ্ছিলাম, এই সুঘ্রাণে আমার তো খুব ক্ষুধা পেয়ে গেছে। আর আমার সাথে টয়াকেও নিয়ে এসেছি, ওকেও একটু টমেটো চাটনি দিয়ে ভাত দিও, ওর যে খুব টমেটো চাটনি খেতে ইচ্ছে হয়েছে, ওর মা তো রান্না করে দিতে পারে না। হ্যাঁ রে মিনা, আমার তো টমেটো চাটনি রান্না হয়ে গেছে, তোকে আমি এক্ষুনি খেতে দিচ্ছি। তোর তো দেখি বেশ খিদে পেয়েছে, কিন্তু তুই আবার সাথে করে এই ছোট লোকের বাচ্চাটাকে কেন নিয়ে এসেছিস? শখ করে আমি তোর জন্য টমেটো চাটনি রান্না করেছি, ওকে কেন খেতে দিব আমি? আমার বাড়ির ভাত ওকে আমি খেতে দিতে পারবো না, ওকে চলে যেতে বল, আর আমি তোকে দিচ্ছি, তুই খাবারগুলো তৃপ্তি করে খেয়ে নে মা। মা, তুমি ওর সাথে এমন ব্যবহার করছো কেন? ও তো আসতে চায়নি, আমি সাথে করে নিয়ে এসেছি। তুমি ওকে ভাত না দিতে চাও, একটু চাটনি দাও না, ও বাড়িতে গিয়ে ভাত দিয়ে খাবে। ওর মা রোজ রোজ আলু সেদ্ধ ভাত করে, ওর যে খেতে ভালো লাগে না। তোমার এই চাটনির সুঘ্রাণে ওর যে খুব খেতে ইচ্ছে হয়েছে মা। এই টয়া, এই তুই আমার মেয়েটাকে কি বলেছিস? এখন দেখি আমার মেয়ে আমার কথাই শুনতে চাচ্ছে না, তোর কথাই শুধু বলে যাচ্ছে। তুই আমার মেয়ের সাথে আর মেশা করবি না, আমার বাড়িতেও আর আসবি না। তোর সাথে মেলামেশা করলে আমার মেয়েও যে তোদের মতন হয়ে যাবে। যা তো, বাড়ি থেকে বের হয়ে যা। কি রে টয়া, আমি সেই কখন থেকে ভাত বেড়ে তোর জন্য বসে আছি, আর তোর এখন বাড়ি ফেরার কথা মনে হলো? ও মামা, আমার যে টমেটো চাটনি দিয়ে খুব ভাত খেতে ইচ্ছে করছে, আমার যে আলু সেদ্ধ দিয়ে মোটেও খেতে ইচ্ছে করছে না। তুমি কাজ করে বাড়ি ফেরার পথে আমার জন্য টমেটো কিনে নিয়ে আসবে, আর সেই টমেটো দিয়ে চাটনি করে দেবে। আমি সেই চাটনি দিয়ে ভাত খাবো, আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো না। আরে, আমার হাতে যে একদমই টাকা নেই যে তোর জন্য একটু টমেটো কিনে নিয়ে আসবো। মাস শেষ হলে বাঘিনী ভাবি আমাকে টাকা দেবে, আর তখন তোর জন্য বাজার থেকে টমেটো এনে চাটনি করে দেব। এখন একটু কষ্ট করে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নে মা। আমি এত কিছু জানি না, টমেটো চাটনি না হলে আমি একটু ভাত খাবো না আজ।
আচ্ছা ঠিক আছে, আমি বাঘিনী ভাবির টমেটো বাগানে কাজ করে ফেরার পথে তোর জন্য কিছু টমেটো বাঘিনী ভাবির কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। তুই এবার বাড়ি থাক, তবে ঘরের কাজগুলো তো শেষ। এবার টমেটো বাগানে পানি দেওয়া হয়ে গেলে বাঘিনী ভাবির কাছ থেকে বলে কয়েকটা টমেটো চেয়ে বাড়ি নিয়ে যেতে হবে। গিয়ে টয়াকে একটু চাটনি করে দিতে হবে। শেফা, তোর কাজ কি শেষ হলো? এবার ওই ভালো টমেটোর ঝুড়িটা আমাকে দে তো। নিয়ে আমার মেয়েটার জন্য একটু টমেটোর চাটনি করতে হবে। আমার মেয়েটা যে টমেটোর চাটনি খেতে খুব ভালোবাসে। বাঘিনী ভাবি, আমার তো সব কাজ শেষ, আমাকে 2-3টে টমেটো দিতে পারবেন? আমার মেয়েটাও যে টমেটো চাটনি খাওয়ার জন্য বায়না করছে, আর আমার হাতে তো টাকা নেই যে কিনে নিয়ে মেয়েটাকে একটু চাটনি করে খাওয়াবো। না রে শেফা, আমার গাছের একটা টমেটোও দিতে পারবো না। আমার বাগানের টমেটোগুলো যে বায়না দেওয়া আছে, একটু পরেই তো টমেটোগুলো নিতে আসবে। তোকে দিয়ে দিলে আমি বিক্রি করব কি? বাঘিনী ভাবি, আপনার বাগানে তো অনেক টমেটো ধরেছে, ওখান থেকে 2-1টা টমেটো দিলে তো আপনার বিক্রি করতে কোনো ক্ষতি হবে না। আমাকে 2-1টা টমেটো দিন না। না না, একটা ভালো টমেটোও দিতে পারবো না। তুই যে এক ঝুড়ি পচা টমেটো বেছে রেখেছিস, সেগুলো বাড়ি নিয়ে যা। গিয়ে বেছে তারপর চাটনি করে খাওয়া তোর মেয়েকে। কিন্তু বাঘিনী ভাবি, এই টমেটোগুলো তো সবগুলোই পচা। আমি তো বাগান থেকে সব খুঁটে খুঁটে পচা টমেটোগুলো বের করেছি ফেলে দেওয়ার জন্য। এখন তুই নষ্ট টমেটোগুলো নিয়ে ফেলে দিবি নাকি রান্না করবি, এটা তোর ব্যাপার। কিন্তু আমার বাগান থেকে একটা টমেটোও ছিঁড়ে নিতে দেব না। ঠিক আছে বাঘিনী ভাবি, আমি এই নষ্ট টমেটোগুলোই বাড়ি নিয়ে যাচ্ছি। দেখি বেছে কিছু ভালো পাই কিনা, আর সেটা দিয়ে আমি আমার মেয়েকে চাটনি করে দেব। না রে টয়া, এখানে যে একটাও ভালো টমেটো নেই, এক খাঁচি পুরা নষ্ট টমেটো। এগুলো খেলে যে তোর পেট খারাপ হবে, এগুলো আমাদের ফেলে দিতে হবে মা। ঠিক আছে মা, এই নষ্ট টমেটোগুলো আমাদের ঘরের চালে ফেলে দাও, আর মাসের শেষে তোমার হাতে টাকা এলে টমেটো কিনে আমাকে চাটনি করে দিও। এরপর সেই নষ্ট টমেটোগুলো তারা তাদের চালে ফেলে দেয়। আহারে, অসহায় টয়া ওর মার কাছে টমেটোর চাটনি খাবে বলে কত বায়না করছে, আর দুষ্ট বাঘিনী শেফাকে নষ্ট টমেটো ধরিয়ে দিল। আমি এখনই এই নষ্ট টমেটো থেকে সোনার টমেটো গাছ করে দিচ্ছি। এরপর পরি তার জাদুর সাহায্যে সেই নষ্ট টমেটোগুলো থেকে সোনার একটি টমেটো গাছ তৈরি করে দেয়। ও মামা, দেখো না, কাল আমাদের ফেলে দেওয়া নষ্ট টমেটোগুলো থেকে কত বড় একটি সোনার টমেটো গাছ হয়েছে চালে। আর সোনার টমেটোগুলো কত বড় বড়। হ্যাঁ রে মা, এবার আমাদের উপর সৃষ্টিকর্তা মুখ তুলে চেয়েছে, আমাদের আর কোনো অভাব থাকবে না। এবার আমি এই সোনার টমেটো গাছ থেকে কিছু টমেটো পেরে স্বর্ণকারের দোকানে গিয়ে বিক্রি করে আসি, আর ওই টাকা দিয়ে তোর জন্য ভালো মন্দ কিনে এনে রান্না করে খাওয়াবো রে। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আল্লাহ হাফেজ।